গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 9:30 বাজতে যায়। এখানে ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়েছি, এইবারে মুছে নিচ্ছি। আজকে কিন্তু রান্নাবান্না কিচ্ছু করিনি। তন্ময় আজকে দোনোমনো করে খাবার দাবার নিয়ে যায় না। আমি বললাম ডিমের ঝোল ভাত করে দিই, বলছে না। তারপরে বললাম তাহলে একটু মাছ আনতে দিই মাকে, বলছে না, মাছও খেতে ইচ্ছা করছে না। এরকমভাবে কারোর বাড়িতে রান্না হয় বলুন তো? আর এরকমভাবে দেখবেন রান্না করতেও মাথা খারাপ হয়ে যায়, যে কি রান্না করব, এই চিন্তা করতে করতে মাথা আরও যেন বিগড়ে যায়। তো যাই হোক, কি রান্না করব পরে দেখছি, তবে মনে হচ্ছে ডিমটাই করব। তার কারণ হচ্ছে মাছ আনতে এখন যেতে ইচ্ছা করছে না, বাইরে মারাত্মক রোদ উঠেছে। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তবে আমি আজকে পুজো দেবো না, তিশানকে পুজো দিতে বলেছি। আমি ঘরদোরগুলো মুছে রেডি করে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 10:30 বাজে। বাসি কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, দুটো বিছানা তোলা, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু রান্না বান্না এখনো কিছু হয়নি। রান্না নিয়ে তালগোল পাকিয়ে আছে, আর ব্রেকফাস্ট নিয়ে এতক্ষণ ধরে চিন্তা করছি ব্রেকফাস্ট কি করব। গতকাল রাত্রিরে আলু সেদ্ধ ভাত করেছিলাম আমি আর তিশান খাবো বলে, কিন্তু ওই ফুচকা খেয়ে পেট পুরো ভর্তি হয়েছিল। তিশানও খায়নি, আমিও খাইনি। তন্ময় যে ওই মিষ্টি নিয়ে এসেছিলো, ওটাই আমরা দুজনে একটা একটা করে খেয়েছি, আর একটু করে ফ্রুটি খেয়ে শুয়ে পড়েছি। সেই সমস্ত ভাত পড়ে আছে প্রেসারেই, ওটাকে ভাবছি এটা বাটির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন, আরে নষ্ট হয়ে যাবে। আর তন্ময়কে সকালবেলা বললাম যে ডিমের ঝোল ভাত করে দিয়ে নিয়ে যাও, আর একটা কিছু ভাজাভুজি করে দেবো, কুদলি আছে, পটল আছে, সব কিছু দিয়ে একটা ভাজা করে নেবো। বলছে না, আমার ডিমের ঝোল ভাত খেতে ইচ্ছা করছে না। বললাম তাহলে মাছ নিয়ে আসি, মাছ খাও। বলছে না, মাছও খাবো না। আর মারাত্মক গরম লাগছে বন্ধুরা, কি বলবো, মানে মানে কি বলবো, মানে বৃষ্টি যদি না হয় পুরো মরে যাওয়ার অবস্থা। তবে ওয়েদারে দেখছিলাম আজকে দুপুর থেকে হয়তো বৃষ্টি হতে পারে, তবে জানি না। কোনো রকম ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি। আর দেখুন গরমের মধ্যে ক্রিম ঠুসছি না দুবেলা, তার জন্য মুখ পুরো কালশিটে পড়ে গেছে, চোখের তলায়। এগুলো একটু বেসন দিয়ে, টক দই দিয়ে বেশ করে ঘষতে হবে। আমার এই গরমকাল পড়লেই, জানেন তো, গরমকাল বর্ষাকাল পড়লেই না আমার প্রচণ্ড মুখে ট্যান পড়ে। সে বাইরে বেরোই বা নাই বেরোই, এই গরমের মধ্যে মুখে ক্রিম দিচ্ছি, মুখ তো কালো হয়ে যাবেই। যখন ক্রিমটা দিচ্ছি, পাখার হাওয়ায় বসছি, পুরো শুকিয়ে যাচ্ছে। তার খানিকক্ষণ পরে যেই গরম লাগছে, পুরো মুখ চ্যাটচ্যাট করছে, পুরো কালো হয়ে যাচ্ছে। কিন্তু যখন পাখার হাওয়ায় আসছি না স্নান টান করে, তখন একটু ক্রিম না দিলে পুরো চামড়া টান হয়ে মুখ পুরো শুকনো হয়ে যাচ্ছে। কোন দিকে যাই বলুন তো, একটা ফেসিয়াল করতে হবে। আমার এক জানাশোনা দিদি আছে, সে ঘরে এসে ফেসিয়াল করে দিয়ে যায়। তবে আমার ঘরে তো জায়গা নেই। তবে আমাকে বলেছে, সুপ্রিয়া তুমি যদি ফেসিয়াল করো আমাকে বলবে, আমার বাড়িতে চলে যাবে। ওই তিশান যেখানে আগে পড়তে যেত না, বলতাম না আপনাদেরকে যে কুকুরের জন্য যেতে পারে না, ওই দিকেই ওর বাড়ি। তো দেখি একটা ফেসিয়াল করলে মোটামুটি মুখটা একটু পরিষ্কার হবে। আমি কি বলুন তো, সারা বছর না পার্লারে যাই না, দেখুন না, ব্রু প্লাকও করি না, কিচ্ছু করি না, কিচ্ছু না। ওই পুজোর সময় একমাত্র পার্লারে যাই, একটু চকচকে হয়ে আসি, চুল টুল কাটি, ওই যা। আর এই সরস্বতী পুজোর সময় যা একটুখানি চুল কেটেছি, ব্রু প্লাক করেছি, তাও মনে হয় ফেসিয়াল করি না। ফেসিয়াল তো করিনি, ফেসিয়াল করেছিলাম সেই ওই পুজোর সময়। তবে মাঝের মধ্যে একটা করে ফেসিয়াল করলে না মুখটা বেশ পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে, জানেন তো। যাই হোক, চলুন এখন রান্না করব। অল্প করে কাঁচা ভিজিয়েছি, কাচবো। রান্নাঘরে না যেতেই ইচ্ছা করছে না, জানেন। গ্যাস জ্বালালেই পুরো সারা শরীর ঘেমে চান হয়ে যাচ্ছি। কি বলবো আর, এ দুঃখ কবে শেষ হবে? আর যখন বৃষ্টি শুরু হবে তখন আবার থামার নাম করবে না। তিশান দেখুন, সেই গতকাল সন্ধ্যে থেকে শুরু করেছে এগুলোকে নিয়ে। তুই ওই স্ক্রুড্রাইভার নিয়ে নিচে নাম, একটা পিঠে যদি গেতে সর্বনাশ হয়ে যাবে। চলুন, চাল ভিজিয়েছি কোন সকালবেলায়, এই যে। তবে প্রেশারের ভাতটাকে আগে, এই যে, চাল ভিজিয়ে চাল ফুলে একদম ঢোল হয়ে গেছে। চলুন, প্রেশারে অনেকটা ভাত আছে, এই দেখুন। এক্ষুনি আগে ফ্রিজে তুলি, না হলে না পুরো নষ্ট হয়ে যাবে। তাই বাসনগুলো মাজবো, এগুলোকে সব তুলবো। এত গরম লাগছে, রোদ দেখছেন। তিশান বলছে, মা বাইরে কি গরম গো, এটাকে আগে একটা জায়গায় তুলি, নাহলে নষ্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট কি করব সেই চিন্তা করতে করতে তিশান বললো, মা আমি ক্রিম পাউরুটি খাবো। আর আমি বললাম তাহলে আমাকে একটা কোয়ার্টার পাউরুটি এনে দে, আমি লিকার চা দিয়ে খেয়ে নিই। আর কি খাবো বলুন তো, মুড়ি খেতে আর ভালো লাগছে না। আর দেখুন, আপনাদের দেখাই, এই দেখুন তিশান একটা হেলিকপ্টার তৈরি করেছে। এই যে গতকালকে একটা কি তৈরি করেছিল, এই যে এগুলো না নানা রকমের, এই যে এগুলো সব বানানো যাবে। এই না,
এইটা বানিয়েছিলাম, এই যে এইটা গতকাল এইটা বানিয়েছিল, আজকে হেলিকপ্টার বানিয়েছে। এগুলো সব এক একটা করে সব বানানো যাবে। দেখুন আপনাদের বললাম না যে পাউরুটি চা দিয়ে খাবো, এই পাউরুটি ঘরে আসলে না ডিম টোস্ট খেতে ভালো লাগে, তাই ভাবলাম ফ্রিজে এখন ডিম আছে একটা ডিম দিয়ে একটু ভেজেই নিই, তবে পেঁয়াজ দিইনি, একটু খালি কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, তিশানকে একটু দেবো, আমি একটু খাবো। যাই হোক চলুন রান্নাবান্নাগুলো সেরে নিই, আগে পেট পুজো করি, এত খিদে পেয়েছে না কি বলবো। এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এখন এইটা খেয়ে এসে তারপরে ডিমের ঝোলের আলু পেঁয়াজ টমেটো সব কাটবো। খিদে পেয়েছে জানেন, আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 11:30 বাজতে যায়। এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর এখানে দুখানা ডিম সিদ্ধ বসিয়েছি। আমরা ডিম ভেজে ঝোল খাবো না, তন্ময়ের জন্য শুধু করবো। আর এখানে দেখুন ভেবেছিলাম একটা কিছু ভাজা করব, তারপর ভাবলাম অনেকগুলো পটল আছে, একটু সর্ষে পেস্ট করেছি, এই পটল সর্ষে করব। অল্পই করেছি, আমি তো খাবো না কারণ সর্ষে তো, আর গতকালকে ফুচকা খেয়ে না আমার পেট পুরো একদম ঢাউস হয়েছিল, সকাল থেকে একটু ঠিক আছে। ভেবেছিলাম একটা গ্যাসের ট্যাবলেট খাবো, তারপর ভাবলাম যে না, যখন কিছু হচ্ছে না শুধু শুধু ওষুধ খেয়ে কোনো লাভ নেই, যখন হবে তখন ওষুধ খাবো। তারপর দেখলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেল, তবে রাত্রিতে কিছু খাইনি বলেই না ঠিক হয়েছে, এরপর যদি ভাতটা খেতাম প্রবলেম বেড়ে যেত। চলুন এখানে একটু কালো সর্ষে সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, চুবড়িটা ফাঁকা করলাম। এখনও পেঁয়াজ টমেটো কাটতে হবে ওই এর জন্য, ডিমের ঝোলের জন্য। আর এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, এইটা করে নিয়ে এইটা তেলের মধ্যে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আর আমার জন্য একটু ডিমার শাকের বড়া ভাজবো, সেটা একদম পরে লাস্টে সব রেডি করে রাখবো, স্নান টান করে এসে তারপরে ভাজবো। তো মারাত্মক গরম লাগছে, রান্না করতে পারছি না জানেন। আজকে একটু ঝড় বৃষ্টি না হলে না বিপদ হয়ে যাবে। চলুন ডিমটা আর একটু সিদ্ধ হবে, আস্তে করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, জোরে দিয়ে দিলে এই যে ছিটকে জল পড়ছে। ডিমটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর এই হলো পটল সর্ষে দিয়ে, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, তন্ময়ের জন্যই তুলে রাখবো, আমি এক ফোঁটাও মুখে দেবো না, খালি একটু মিষ্টি দিয়েছি, সেটাই মুখে চেক করে দেখলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। মারাত্মক গরম লাগছে, এখান থেকে বেরোতে পারলে বাঁচি, এখনও ডিমের ঝোল হবে, দাঁড়ান বাবা। এখানে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মেজে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। তিশান ওই ঘরে পুজো দিতে বসে গেছে, এই যে পুজো দেওয়া হয়ে গেল। আবার আলপনা দিচ্ছিস কেন, এত সামনে দিলে হবে না, আরও এগিয়ে দিতে হবে। আর ঠিক আছে ছেড়ে দে। এই যে তিশান পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে। সব মালা দিয়েছিস, ফুল টুল সব দিয়ে দিয়েছিস, বাহ গুড গুড। ওকে বললাম আমি কাচতে যাবো, তুই পুজোটা দিয়ে দে, সেই তো বসেই থাকবে। চলুন আমি এবারে কাচতে যাই, 1:15 বাজে, কেচে কুচে আস্তে আস্তে মোটামুটি 1:40 হয়ে যাবে। এই ঘরে পাখা লাইট দুটোই বন্ধ করে দিই, শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই। কাচাকুচি হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, তিশানেরও পুজো দেওয়া হয়ে গেছে, এখন পুরো 1:40 বাজে। চলুন এইবারে খাবো, খিদে পেয়েছে। ওহ বাবারে কি ভারী, ও বাবারি বাবা, উফ। চলুন বাইরে কিছুই নেই, মিলে দিই ব্যাস। আর তিশান পুজো দিয়েছে, আলপনা দিয়েছে, আপনাদের দেখাই, এই দেখুন ও আলপনা দিয়েছে নিজের মনের মতো করে। আর এই যে পুজো দিয়েছে, আজকে কুচো ফুল খুব বেশি দেয়নি বোধহয়, তোকে বলেছি সামনেটা একটু কুচো ফুল দিয়ে সাজিয়ে দিবি। ওকে আলপনা দিতে মানা করেছিলাম, ও নিজের মতো করে দিয়েছে। যাই হোক চলুন হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে তারপরে খাবো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত আছে, আর এই হলো সর্ষে পটল সর্ষে যেটাই বলুন না কেন অল্প করে করেছি তন্ময়ের জন্য। আর এই হলো ডিমের ঝোল, এই ডিমটা হচ্ছে তন্ময়ের, আর সিদ্ধ ডিমগুলো আমার আর তিশানের। চলুন এখন বাজে প্রায় 1:45 ওপরে, জামা কাপড়গুলো মিলে দিয়ে আসলাম, তবে আমার একটু গিমা শাক ভাজবো। এই যে এখানে গিমা শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, 4টের মতো বড়া ভাজবো। তিশান খাবে না বললো, আমার জন্য শুধু ভাজবো, তবে আগে তিশানকে খেতে দিয়ে দেবো, তারপরে আমারটা ভাজবো।
দুপুর এখন 2:30 বাজতে যায়, 2:30 কি 2:40 হতে যায়। খেয়ে দিয়ে এইসবে উঠলাম। আমি একটু পাকার হাওয়ায় বসেছিলাম, এত গরম লাগছে না কি বলবো বন্ধুরা আপনাদের। বিকেলবেলা নাকি বৃষ্টি হবে বলছে, দুপুরেই তো দেখাচ্ছিল, কই এখন তো মানে খাঁখা রোদ একবারে। আর আমার বাবা তো বললো বিকেলবেলা বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে। আর দেখুন স্নান করে উঠে মাথায় একটু সিঁদুরও পর্যন্ত দিইনি। আর ভাবলাম একটু মুলতানি মাটি আর বেসন মিশিয়ে মুখের মধ্যে মাখবো। ওরে বাপরে যা গরম লাগছে। ওই ডিমের ঝোল ভাত করতে করতেই আমার একদম শরীর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই পিঠের মাঝখানটাতে এত যন্ত্রণা করছে গত 2 দিন ধরে, যেন মনে হচ্ছে পিছন দিয়ে কেউ দুটো লাথি মেরেছে। শুনতে খারাপ লাগলো না, সত্যি এটাই যেন মনে হচ্ছে। এত যন্ত্রণা করছে না, পুরো চিনচিন করছে, বসে ভাত খেতে পারছি না, এমন ব্যথা করছে। আর একবার নিচু হলে যেই উঠে দাঁড়াচ্ছি ব্যথাটা আরও বাড়ছে। কি জ্বালা, আমার মনে হয় গ্যাস থেকেই হচ্ছে। আমার বাবাকে বললাম, বলছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিবি। দেখি বিকেলবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো চা খাওয়ার আগে, তখন পেটটা খালি হয়ে যায়। আর চোখ মুখের অবস্থা দেখেছেন, মারাত্মক গরম লাগছে, মারাত্মক, পারছি না। আর ওই ঘরে তো মানে রান্নাই করতে পারছি না। আমি এখন বসে বসে চিন্তা করছিলাম যে সন্ধ্যেবেলা কি রান্না করব। যদি ভেবে রাখতাম তাহলে মোটামুটি 5টার দিক করে উঠে রান্নাবান্না সেরে নিতাম। আর রান্নাবান্না সারলে কি হবে, রুটিটা সে আমাকে রাত্রিরেই করতে হবে। তন্ময় না রুটি খাবে না। আমি যদি 6টা 6:30 করে রুটি করি না, ও হাড়গিস হয়ে 10:30 11টার সময় রুটি খেতেই চাইবে না। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:20 বাজে। রান্নাঘরে এসে আগে ঝুড়িটা ফাঁকা করেছি, অনেক বাসন ছিল, পুরো একদম পাহাড় হয়েছিল। আর এদিকে লিকার চা বসিয়েছি আমার জন্য। তিশান সন্ধে দেবে, সন্ধে দিতে গিয়ে দেখছে তেলটা শেষ হয়ে গেছে। দুপুরে দিয়েছিল, তখন ওর আর মনে নেই। এখন বললাম তাহলে এক কাজ কর, 2টো মোমবাতি নিয়ে আয়। আমি একেবারে না ঠাকুরের জন্য ওই 200 বোতল একটা নিয়ে চলে আসি, সর্ষের তেল, অনেক দিন যায়। ওটা আজকে শেষ হয়ে গেছে, আবার আনবো ক্ষণে। তিশান আনতে পারবে না, আমি আনবো। চলুন, তন্ময় এখনও আসেনি, এবারে চলে আসবে, ও 7টার মধ্যে চলে আসবে। রাতে কি রান্না করব জানেন, এখনও ভাবতে পারছি না। তবে রুটিটা করব অবশ্যই, রুটি অবশ্যই করবো, তার সাথে কি তরকারি করব তাই ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলুন, খাবার দাবার সব তো ঢাকা চাপা দিয়েই রেখেছি, এখন 1 কাপ চা খাই। বিকেলবেলা 4:30টার দিক করে কি বিদ্যুৎ চমকাচ্ছে বাবারে, দাম দুম পড়ছে জানেন, অথচ 1 ফোঁটা বৃষ্টি হলো না, খালি ওই দুম দাঁড়াক্কা পড়লো আধা ঘন্টা, তারপরে চুপচাপ হয়ে গেল। অন্য কোথাও বৃষ্টিটা হয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। তবে আজকে বৃষ্টি না হলে মহা সমস্যা হয়ে যাবে, প্রচণ্ড গরম। দাঁড়ান, বিস্কুট নেবো, ভুলে গেছি। এত জোরে মেঘ ডাকছিল, আমি আবার ফ্রিজটা বন্ধ করে দিলাম, কিন্তু দেখুন বৃষ্টি হলো না, ওই মেঘ ডেকে ডেকে বন্ধ হয়ে গেল। এখন বাজে রাত্রি 8:30। তিশানকে একটু মুদিখানা দোকানে পাঠিয়েছিলাম টুকটাক জিনিস আনতে, ওখান থেকে ও একটা পপকর্নের প্যাকেট নিয়ে এসছে। তবে এটা এখন গ্যাসে করব না, মাইক্রোওভেনে 3 মিনিট ঘুরিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। বড় কৌটোটাই নিয়েছি। আর এতক্ষণ ধরে আমি প্রায় 1-1.5 ঘন্টা শুয়েছিলাম জানেন। চাটা খাওয়ার পরে দেখছি কি, মানে বসে ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেখছি ও বাবা ঘাড়ে না চিনচিন করে ব্যথা করছে। তারপরে আমি ভাবলাম কি, ও মাঝের মধ্যে হয়, মানে নিচু হয়ে অনেকক্ষণ যেহেতু ভিডিও এডিট করি, তো মাঝের মধ্যে ঘাড়ে ব্যথা হয়, আবার ঠিক হয়ে যায়। ও বাবা, বসে থাকতে থাকতে দেখছি কি আরও যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তারপরে যাই হোক, তন্ময়কে খেতে দিলাম, ও এসে খাবার দাবার খেয়েছে, ওর মানে থালা বাসনগুলোকে গুছিয়ে তারপরে আবার একটু শুলাম। শুয়ে দেখছি কি না, এই তো যন্ত্রণা তো মোটেই কমছে না। তারপরে একটা গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে খানিকক্ষণ শোয়ার পর দেখছি একটু কমলো। আর সবথেকে বড় কথা দেখবেন, মানে শরীরের যে কোনো জায়গায় যদি যন্ত্রণা হয় না, গা গোলায়। আর বিশেষ করে ঘাড়ে মাথায় যন্ত্রণা হলে গা তো আরও বেশি গোলায়। খানিকক্ষণ না বলিনি স্প্রে দিয়ে শুয়েছিলাম, ও বাবা দেখছি না কমছে না তো। আর আমি তখনই বুঝতে পেরেছি আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। আমার যখনই শরীরে কোনো প্রবলেম হয় আমি জানি গ্যাস থেকেই হচ্ছে। আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, আমার একদম 10 মিনিটে ফিট হয়ে যাবে। আর সত্যি তাই, একটা প্যান্ডি খেয়ে আধা ঘন্টা শুয়েছিলাম, আস্তে আস্তে দেখলাম অনেকটা ব্যথাটা কমেছে। আর দুপুরবেলা বলছিলাম না যে পিঠে আমার যন্ত্রণা করছিল, ওটাও কমে গেছে। আমি জানি গ্যাস থেকেই হচ্ছে, গ্যাস্ট্রিকে পুরো শরীর ভরে গেছে একদম। আর
যাদের গ্যাসের প্রবলেম থাকে জানেন তো, তারা কিছু খেলেও গ্যাস হবে আর না খেলেও গ্যাস হবে। যাই হোক চলুন, এখানে আটা মেখে নিয়েছি, রুটি করব, তার সাথে হবে তরকাটা শর্টকাটে রান্না হয়ে যায়। প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, মশলা কষাবো, ঢালবো, নুন মিষ্টি চেক করব, তুলে নেবো, ব্যাস তাহলেই তরকা একদম রেডি হয়ে যাবে। আর আমাদের ঘরে তন্ময় যেটা খেতে পছন্দ করে সেটাই আমি করার চেষ্টা করি, কারণ আমরা তো সব কিছুই খেয়ে আমাদের নিয়ে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওকে নিয়েই প্রবলেম হয়, কারণ ভিআইপি মানুষ না, ওই জন্য। যাই হোক চলুন, এখন সবার জন্য রুটি করতে হবে। জানেন আজকে ভাতও নেই যে একটু ভাত দিয়ে দেবো, ভাত থাকলে কি হবে, তরকারি নাই তো খাবে কি দিয়ে। তো ওই রুটি সবার জন্য করব আর একটু বেশি করে তরকা করে নেবো। আর আমার যেদিন থেকে চোখের প্রবলেমটা হয়েছে জানেন, সেদিন থেকে না আমার ভীষণ ভয় লাগতো। মানে আমার বাবার তো ওরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার বাবা তো হঠাৎ করেই অন্ধ হয়ে গেছে। কি কারণে জানেন, রাত্রিবেলা খাসির মাংস দিয়ে রুটি খেয়ে শুলো, সকালবেলা উঠে পুরো অন্ধ, চোখে দেখতেই পাচ্ছে না। এটা কখনো সম্ভব বলুন তো? আর ওইটা আমি নিজের চোখে দেখেছি, তো তারপর থেকে না আমার চোখে কিছু হলেই আমার খুব ভয় লাগে। মানে মনে হয় কি যে কিরে বাবা, আমিও কি অন্ধ হয়ে যাবো নাকি, আমার বাবার তো এরকম হয়েছিল। আমার মনে আছে আমি তখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার বড় পিসির শাশুড়ি না শ্বশুর মারা গেছিলো, হয়তো ঠিক মনে পড়ছে না। তো আমার মা, ঠাকুমা, আমার ছোদ্দা, মেজদা, ওরা সব গেছিলো ওই ওই ছাদ্য বাড়িতে। তো আমি ঘরে ছিলাম, যেহেতু বাবা ডিউটি যেত, সকালে বাবাকে একটু রুটি করে দিতে হতো। তো আমি ঘরে ছিলাম আর বড়দা ছিল আর আমার বাবা ছিল। তো রাত্রিবেলা না বাবা সন্ধ্যেবেলা কাজ থেকে ফেরার সময় খাসির মাংস এনেছিল, তখন আমাদের উনুনে রান্না হতো। তো আমাকে এসে বললো কি, কটা রুটি কর আর খাসির মাংসটা একটু কষা কষা করে কর, সবাই মিলে বসে খাবো। তো আমি তো সেইভাবেই রান্না বান্না করলাম, তিনজনে মিলে বসে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে শুয়েও পড়লাম। হঠাৎ করে মাঝরাত্রিরে 1টা কি 1:30 হবে, বাবা বললো কি আমার খুব গাটা গোলাচ্ছে, তো চল তো একবার একটু বমি করবো। তো আমি গেলাম বাবার সাথে বাইরেটাতে, তখন তো আমাদের বাইরেই সব বাথরুম সব কিছু ছিল পাতকোতলা। তো বাবা হরর করে বমি করলো, করে এসে মুখ চোখ ধুয়ে শুয়ে পড়লো। আবার ভোর 4টের সময় আবার গেছিলো বমি করতে বাইরে, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে আর ডাকেনি, একা একাই গেছিলো। ও বাবা 4টের সময় বমি টমি করে শুয়েছে, 4:30টার সময় ঘুম থেকে উঠে চিৎকার করছে, আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, শিগগিরই তোরা আমার কাছে। এবার আমি তো বাইরে বাসন মাজছিলাম, তো আমরা দুজনে ঘরে ঢুকে দেখছি বাবা একদমই চোখে দেখতে পাচ্ছে না, খুব কাঁদছে। তো অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার একটা কথাই বললো যে মাথায় গ্যাস উঠে গিয়ে চোখের শিরাগুলো শুকিয়ে গেছে, সেই থেকেই আমার বাবা চোখে আর দেখতে পায় না। আর এরকম একটা ঘটনা চোখের সামনে দেখেছি, তো সেই থেকেই আমি পুরো আতঙ্ক হয়ে গেছি। যাই হোক চলুন, এখানে আমার তরকা রেডি, রুটিও হয়ে গেছে। যাই হোক অনেক গল্প করে ফেললাম, তো চলুন ব্লগটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।